বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু নাম আছে যারা একটি নির্দিষ্ট সময়ে এসে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। তারা হয়তো আগে খুব বেশি পরিচিত ছিলেন না, কিন্তু একটি বিশেষ মুহূর্তে তারা এমন কিছু করেন যা সাধারণ মানুষের পক্ষেও কল্পনা করা সম্ভব নয়। অ্যাডভোকেট তাজুল ইসলাম ঠিক সেই ধরনের একটি নাম, যে মানুষটি এমন একটি সময় দাঁড়িয়েছিলেন যখন বাকি সবাই ভয়ে পিছিয়ে গিয়েছিল। সেই মানুষটিকে এখন নীরবে সরিয়ে দেওয়ার ছক কষা হচ্ছে। প্রশ্ন হলো, এই সরিয়ে দেওয়ার পেছনে আসল উদ্দেশ্য কি? এটা কি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এমন কিছু যা জানলে সাধারণ মানুষের রক্ত হিম হয়ে যাবে? গত বছরের 5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে একটি ভূমিকম্প ঘটে গেল। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সেই উত্তাল সময়ে পুরো দেশ যখন একটি অনিশ্চয়তার মধ্যে ডুবে আছে, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। নতুন সরকারের সামনে তখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জুলাই আগস্টের গণহত্যা করা। সেই কাণ্ডের শত শত তরুণ প্রাণ হারিয়েছে, যে নৃশংসতা পুরো দেশকে কাঁপিয়ে দিয়েছে। সেই এর বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হলো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা দেখা দিল চিফ প্রসিকিউটর নিয়োগ নেই, কারণ এই পদে বসতে কেউ রাজি হচ্ছিলেন না। এখানে গল্পটা আসলে শুরু হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুল অনেককেই অ্যাপ্রোচ করেছিলেন এই চিফ প্রসিকিউটরের পদটি নেওয়ার জন্য। ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়াকেও বলা হয়েছিল, তিনি রাজি হননি। ব্যারিস্টার শাহিদিন মালিককেও বলা হয়েছিল, তিনিও পিছিয়ে এসেছিলেন। আরও অনেকেই বলা হয়েছিল, কিন্তু কেউই এই দায়িত্ব নিতে সাহস পাননি। তাদের ভয় ছিল একটাই, যদি কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসে তাহলে তো প্রতিশোধ নেবে। এই একটা ভয় যথেষ্ট ছিল দেশের নামকরা আইনজীবীদের পিছিয়ে দেওয়ার জন্য। শুধু চিফ প্রসিকিউটর পদে নন, উপদেষ্টা পদের জন্য অনেককে অ্যাপ্রোচ করা হয়েছিল। শায়েখ আহমদুল্লাহকেও বলা হয়েছিল, তিনিও রাজি হননি। মানব জমিনের সম্পাদক মতিউর রহমানকে বলা হয়েছিল, সেই মতিউর রহমান যিনি সবসময় বড় বড় কথা বলেন, এটা কেন হলো ওটা কেন হলো, তাকে যখন বলা হলো আপনি নিজেই উপদেষ্টা হয়ে যান, তখন তিনি বলে দিলেন, আমি এই পদের যোগ্য নই। কারণ তিনি নিজেও জানেন যে দায়িত্ব নিলে তিনি পালন করতে পারবেন না। কিন্তু বাইরে থেকে সমালোচনা করা কোনো সমস্যা নেই। এই যখন পরিস্থিতি, তখন একজন মানুষ এগিয়ে আসলেন, তাজুল ইসলাম। তিনি তখন আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ছিলেন। জুলাই মাসে যে তরুণদের রক্ত ঝরেছে, যে নিরপরাধ মানুষগুলোকে হয়েছে, সেই দৃশ্য তার হৃদয়কে নাড়িয়ে দিয়েছিল। তিনি সিদ্ধান্ত নিলেন যে কোনো মূল্যে এই গণহত্যার বিচার করতে হবে। প্রতিশোধের ভয়, সেটা তার কাছে কোনো বিষয় ছিল না। তিনি রাজি হলেন। 2024 সালের 7 সেপ্টেম্বর আইন উপদেষ্টা আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হলো। অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হলো। এখানে একটু ব্যাখ্যা করা প্রয়োজন যে চিফ প্রসিকিউটর আসলে কি। অনেকে অ্যাটর্নি জেনারেল আর চিফ প্রসিকিউটরকে গুলিয়ে ফেলেন। অ্যাটর্নি জেনারেল হলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা, যিনি সামগ্রিকভাবে রাষ্ট্রের পক্ষে আইনি লড়াই করেন। আর চিফ প্রসিকিউটর হলেন এই একটি বিশেষ আদালত, যিনি মামলার জন্য রাষ্ট্রপক্ষে মনোনীত আইনজীবী। তবে চিফ প্রসিকিউটরের পদমর্যাদা কিন্তু অ্যাটর্নি জেনারেলের সমান পদমর্যাদার, অর্থাৎ পদমর্যাদার দিক থেকে তারা প্রায় সমান, শুধু কাজের পরিধি আলাদা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম নিয়োগ পাওয়ার পর থেকে যেন এক ঝড়ের মধ্যে পড়লেন। একদিক থেকে শেখ হাসিনার আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে গণহত্যার মামলা পরিচালনা করছেন, অন্যদিকে তিনি এমন একটি জায়গায় হাত দিলেন যেখানে আগে কেউ কখনো হাত দেওয়ার সাহস পাননি। তিনি সেনাবাহিনীর সদস্যদের বিচার করতে চাইলেন। আর ঠিক সেখানে শুরু হলো আসল সংঘাত। সেনাবাহিনীর সদস্যদের বিচারের বিষয়টি সামনে আসতেই পুরো পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেল। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান খান চেষ্টা করলেন যাতে সেনা সদস্যদের বিচার সেনা আদালতেই হয়, সাধারণ আদালতে নয়। কারণ সেনা আদালতে এসব অপরাধের শাস্তি অনেক লঘু হয়। কিন্তু তাজুল ইসলাম এখানেও পিছু হটলেন না। তিনি স্পষ্ট করে বলেছেন, গণহত্যার বিচার গণহত্যার আদালতেই হবে, কোনো সেনা আদালতে এই বিচার হতে দেওয়া যাবে না। কারণ যে অপরাধ করেছে সেটা সামরিক অপরাধ নয়, সেটা মানবতার বিরুদ্ধে অপরাধ। সেই সময়টাই দেশে যে গুমোট পরিবেশ তৈরি হয়েছিল, সেটা যারা খেয়াল করেছিলেন তারা বুঝবেন। কেউ জানতেনই না কি হবে, সেনাবাহিনী রাজি হবে কিনা, সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটা কোন দিকে যাবে, এই সব কিছু অনিশ্চিত ছিল। ঠিক সেই সময় বিএনপি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, সরকারের এমন কিছু করা উচিত নয় যাতে সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্কটা নষ্ট হয়ে যায়। তিনি আরও বলেছিলেন, সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নষ্ট হলে আমরা সেটার ভার বহন করতে পারবো না। এই কথাটার মধ্যে লুকিয়ে ছিল বিএনপির আসল অবস্থান। তারা মনে মনে সেনাবাহিনীর পক্ষেই ছিলেন। তারা চাইছিলেন যে সেনা সদস্যদের বিচারটা যেন খুব একটা কঠোরভাবে না হয়। কিন্তু তাজুল ইসলাম কখনো থেমে থাকেননি। গত বছরের 6 অক্টোবর তিনি একটি চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছেন। এক সপ্তাহের মধ্যে অনেকগুলো বড় ঘটনা ঘটে যায় এবং সত্যি ঘটেছিল। তিনি শেখ হাসিনার অসংখ্য আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করলেন, বিচার কাজে এগিয়ে নিয়ে গেলেন। কিন্তু তাজুল ইসলামের সবচেয়ে সাহসী কাজটি ছিল আয়নাঘর উদ্ধার। সেই কুখ্যাত আয়নাঘর যেখানে গুম হওয়া মানুষদের রাখা হতো, নির্যাতন করা হতো। গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিস যখন সেখানে গেলেন, তখন দেখা গেল সেনাবাহিনী আগেই সেখানে সব চিহ্ন মুছে ফেলেছে। পুরনো দেয়াল ভেঙে নতুন দেয়াল করে তুলেছে, পুরো স্ট্রাকচার বদলে দিয়েছে, রং করে ঢেকে দিয়েছে, সব কাগজপত্র পুড়িয়ে ফেলেছে, কোনো লগ বুক রাখেনি। সেনাবাহিনীর পুরোপুরি অসহযোগিতা করেছে। কিন্তু তাজুল ইসলাম হাল ছাড়েনি। তিনি নিজে গিয়ে সেই আয়নাঘরে যে SITFI সব জায়গায় তন্ন করে খুঁজেছেন, অবিশ্বাস্য পরিশ্রম করে আলামত সংগ্রহ করেছেন। তিনি এমন একজন মানুষ যিনি শুধু কথাই নয়, কাজেও প্রমাণ করেছেন যে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো আপোষ করবেন না। এবার আসি সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। গত বছরের জুন মাসে লন্ডনে তারেক রহমানের সঙ্গে ডক্টর ইউনূসের একটি বৈঠক হয়। কিন্তু সেই বৈঠকের আগে আরও একটি বৈঠক হয়েছিল, যেটা খুব কম মানুষই জানে। তারেক রহমানের সঙ্গে সেনাপ্রধান খলিলুর রহমানের 1 ঘন্টার একটি গোপন বৈঠক হয়েছিল। আর সেই বৈঠকেই সবকিছু চূড়ান্ত হয়ে যায়। মজার বিষয় হলো, একটা সময় বিএনপি নিজেই খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিল। অথচ সেই একই খলিলুর রহমান হয়ে গেলেন তারেক রহমানের সবচেয়ে বড় আস্থাভাজন। রাজনীতির এই খেলা বোঝা সত্যি কঠিন। এই গোপন বৈঠকের পর অভিযুক্ত সেনা সদস্যদের বিচার নিয়ে যখন চরম উত্তেজনা চলছে, তখন বিএনপির পক্ষ থেকে খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হলো পুরো বিষয়টি মীমাংসা করার জন্য। খলিলুর রহমান তখন গোপনে দেখা করলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের সঙ্গে। তিনি তাজুল ইসলামকে একটি প্রস্তাব দিলেন, আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে পদত্যাগ করেন, তাহলে আপনাকে আইন কমিশনের চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে। সাবেক বিচারপতির খায়রুল হক গ্রেপ্তার হওয়ার পর থেকে আইন কমিশনের চেয়ারম্যানের পদটি খালি রয়েছে। সেই পদে তাজুল ইসলামকে বসানো হবে। কিন্তু তাজুল ইসলামের উত্তরটি ছিল অকুতোভয়। তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, জুলাইতে করেছে তা শেখ হাসিনা হোক বা মন্ত্রী হোক, এমপি হোক, ছাত্রলীগ হোক, যুবলীগ হোক কিংবা সেনাবাহিনী হোক, কারণ নিস্তার নেই। আমি তাজুল ইসলাম এই হত্যাকারীদের সঙ্গে কম্প্রোমাইজ করব না। এই একটি বাক্যই যথেষ্ট ছিল বোঝার জন্য যে এই মানুষটি কোনো পদবীর লোভে এই দায়িত্ব নেননি। তিনি নিয়েছিলেন বিচারের জন্য, ন্যায় বিচারের জন্য। খলিলুর রহমানের সেই উদ্যোগ ব্যর্থ হলো। কিন্তু একটি জিনিস ঘটল, অভিযুক্ত সেনা সদস্যরা এসি গাড়িতে করে হলেও আদালতে এসে হাজিরা দিয়ে গেলেন। একবার নয়, একাধিকবার। তবে সরকার সেনাপ্রধানদের কথাও রাখলেন। ক্যান্টনমেন্টের ভেতরে একটি ভবনকে সাব জেল ঘোষণা করে সেখানে অভিযুক্ত সেনা সদস্যদের রাখা হলো। কোনো সাধারণ জেলে নয়। এর মধ্যে গত বছরের নভেম্বরে আরও একটি ঘটনা ঘটল, যা অনেকের নজর এড়িয়ে গেছে। তাজুল ইসলামের পরামর্শদাতা ব্রিটিশ আইনজীবী টবি বললেন, আমি নিজেই সরে এসেছি, আর তাজুল ইসলাম বললেন, আমরা এই টবিকে বাদ দিয়েছি। পরস্পর বিরোধী দুটি বক্তব্য। আসল সত্যটা কি সেটা আজও পরিষ্কার নয়। তবে একটা বিষয় পরিষ্কার, তাজুল ইসলাম ধীরে ধীরে একা হয়ে যাচ্ছিলেন। তার পাশে দাঁড়ানোর মানুষ কমে আসছিল। এখন সরকার পরিবর্তন হয়েছে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। ক্ষমতায় আসার পরপরই তাজুল ইসলাম বলেছিলেন যে নতুন সরকার তাকে পরিপূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে, বিচার কাজ চালিয়ে যেতে বলেছে। সেই কথা শুনে মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু সেই স্বস্তি বেশি দিন টেকেনি। এখন যে খবরটা আসছে সেটা শুনলে অনেকের বুকের ভেতরে হু হু করে ওঠে। বিএনপি সরকার নাকি তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটরের পদ থেকে সরিয়ে দিতে চাইছে এবং তার জায়গায় অন্য একজন নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে। চিফ প্রসিকিউটরের পদটি সরকারি নিয়োগ। সরকারের পরামর্শে রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকা সরকার চাইলে এটি করতেই পারে। আইনগতভাবে কোনো বাধা নেই। কিন্তু প্রশ্নটা আইনগত ক্ষমতার নয়, প্রশ্নটা হলো উদ্দেশ্যের। কেন বিএনপি তাজুল ইসলামকে সরাতে চাইছে? এর পিছনে কি সেনাবাহিনীর চাপ রয়েছে? লন্ডনে তারেক রহমান খলিলুর রহমানের সেই গোপন বৈঠকে কি এমন কোনো চুক্তি হয়েছিল যার অংশ হিসেবে এখন তাজুল ইসলামকে সরানো হচ্ছে? অভিযুক্ত সেনা সদস্যদের বিচার
কি শেষ পর্যন্ত লঘু করে দেওয়া হবে, নাকি পুরো বিচার প্রক্রিয়াটাকে ধীরে ধীরে নিস্তেজ করে দেওয়া হবে? একটু ভেবে দেখুন পুরো ছবিটা। যখন কেউ চিফ প্রসিকিউটর হতে রাজি ছিল না, তখন তাজুল ইসলাম এগিয়ে এসেছিলেন। যখন সেনাবাহিনীর বিচারে বাধা হচ্ছিল, তিনি আটকে থেকেছেন। যখন তাকে আইন কমিশনের চেয়ারম্যানের লোভ দেখানো হলো, তিনি প্রত্যাখ্যান করেছে। যখন তার পরামর্শদাতা চলে গেছেন, তিনি একাই লড়েছেন। যখন আয়নাঘরের সব প্রমাণ মুছে ফেলা হয়েছে, তিনি তন্ন তন্ন করে খুঁজে আলামত সংগ্রহ করেছেন। আর এখন যখন বিচার কাজের একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে, ঠিক তখনই তাকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই সমীকরণটা কি কাকতালীয় নয়, নাকি এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশই মনে হচ্ছে? যারা তাজুল ইসলামকে চেনেন, যারা তার কাজ দেখেছেন, তারা জানেন এই মানুষটি কতটা নির্ভীক। তিনি একজন আইনজীবী, কিন্তু শুধু আইনের বই পড়েননি, তিনি আইনকে বাস্তবে প্রয়োগ করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন। জুলাই গণহত্যার যে তরুণরা প্রাণ দিয়েছে, তাদের রক্তের দায় যেন কেউ এড়িয়ে যেতে না পারে, সেই একটি লক্ষ্যেই তিনি কাজ করে গেছেন। এমন একজন মানুষকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে সেই শহীদদের পরিবারগুলো কোথায় যাবে? তাদের বিচারই কে করবে? নতুন যে চিফ প্রসিকিউটর আসবেন, তিনি কি এই একই রকম সাহস দেখাবেন, নাকি তিনি ক্ষমতাসীনদের ইচ্ছা মতো বিচার কাজ পরিচালনা করবেন? আমি বিষয়টাকে এখনই পুরোপুরি নেতিবাচকভাবে দেখতে চাই না। এটাও সত্য যে তাজুল ইসলাম একসময় জামাত ইসলামের আইনজীবী ছিলেন, পরে এবি পার্টির যুগ্ম আহ্বায়ক হয়েছিলেন। নতুন সরকার চাইতেই পারে যে ট্রাইব্যুনালটিকে এমনভাবে পরিচালনা করা হোক যেন কোনো প্রশ্ন না ওঠে, যেন কেউ বলতে না পারে এই বিচারটি পক্ষপাতদুষ্ট। সেই উদ্দেশ্য যদি তারা পরিবর্তন আনতে চায়, তাহলে সেটা ঠিক আছে। কিন্তু আমরা তো দেখেছি কি হয়েছে। আমরা দেখেছি লন্ডনের গোপন বৈঠক, দেখেছি খলিলুর রহমানের মধ্যস্থতা, দেখেছি সেনাবাহিনীর অসহযোগিতা। এই সব কিছু মিলিয়ে যে ছবিটা তৈরি হয়, সেই ছবিটা খুব একটা আশাব্যঞ্জক নয়। এখনো চোখ রাখতে হবে, দেখতে হবে কাকে নতুন চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়, দেখতে হবে আওয়ামী লীগ নেতাদের বিচার কোন দিকে যায়, দেখতে হবে অভিযুক্ত সেনা সদস্য আর পুলিশ সদস্যদের বিচারগুলো আসলে কিভাবে চলে। বিএনপির আসল উদ্দেশ্য কি, সেটা এখনই চূড়ান্তভাবে বলার সময় আসেনি। দীর্ঘদিন ধৈর্য ধরতে হবে, কিন্তু একটি কথা নিশ্চিত, তাজুল ইসলামকে যদি সরিয়ে দেওয়া হয় এবং তারপরে যদি বিচার প্রক্রিয়া দুর্বল হয়ে পড়ে, তাহলে ইতিহাস কোনোদিন এই সিদ্ধান্তকে ক্ষমা করবে না। তাজুল ইসলাম ভাইকে আমরা ধন্যবাদ জানাই। তার এই অসামান্য সাহসী ভূমিকায় বাংলাদেশের মানুষ তাকে চিরকাল স্মরণ করে রাখবে। সবকিছু সবসময় আমাদের ইচ্ছা মতো হয় না, এটাই বাস্তবতা। কিন্তু যে মানুষটি যখন সবাই ভয়ে পিছিয়ে গিয়েছিল, তখন সামনে এসে দাঁড়িয়েছে, সেই মানুষটির নাম মুছে ফেলা যাবে না কোনোদিন। তিনি হয়তো পদ হারাবেন, কিন্তু মানুষের হৃদয়ে তার যে জায়গা তৈরি হচ্ছে, সেটা কোনো সরকারি প্রজ্ঞাপন দিয়ে কেড়ে নেওয়া যাবে না।